আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এরপরে আমরা দ্বাদশ অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2025 নিয়ে আলোচনা করব। দেখো দ্বাদশ অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2025-এ আমাদের এই কোশ্চেনটা এসেছিল। তো এই কোশ্চেনটা আমরা একটু পড়ে দেখি, উদ্দীপকটাকে প্রথমে পড়ি। তো দেখো, দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2, দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। বলতেছে নাসির উদ্দিনের স্বকর্মসংস্থানের আর্থিক সম্পত্তি নাই, প্রতিবেশী কাদের সাহেব তাকে প্রতিষ্ঠান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে হাঁস মুরগি খামার করার পরামর্শ দিলেন। দেখো, প্রতিষ্ঠান থেকে কি বিনা জামানতে। তো আমরা জানি যে বাংলাদেশ থেকে বিনা জামানতে একমাত্র ঋণ দিয়ে থাকে, সেটা হচ্ছে কি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তো এই বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আছে হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। কি আছে? যে গ্রামীণ ব্যাংক। তার মানে কি এটা হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। এরপরে বলতেছে যে আশিকের বাবা একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিষ্ঠানটি ব্যক্তি পর্যায়ে ঋণ প্রদান করে না, তবে সরকারের যাবতীয় দায়ভার মিটিয়ে থাকে। দেখো, যেহেতু সরকারের যাবতীয় দায়ভার মিটিয়ে থাকে, তাহলে এটা সরকারি ব্যাংক। তাহলে সরকারের ব্যাংক, কিসের ব্যাংক? সরকারের ব্যাংক। আচ্ছা, সরকারের ব্যাংক, যেটা সরকারের ব্যাংক সেটাকে বলতেছে আমরা কি বাংলাদেশ ব্যাংক, অথবা যে বাংলাদেশ ব্যাংক, অথবা এটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। কোন ব্যাংক? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখন এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক আর এটা হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক। এখন আমাদের ক নম্বর প্রশ্ন যে আবগারি শুল্ক কি? কি আবগারি শুল্ক কি? খ নম্বর বলতেছে বাংলাদেশ সরকারের শিল্প খাতে ব্যয়ের বর্ণনা করো। আচ্ছা, আবগারি শুল্ক বলতে বোঝাইতেছে যে দেশের অভ্যন্তরে, দেখো আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু অনেক ধরনের দ্রব্য উৎপাদিত হয় এবং ব্যবহৃত হয়। বলতেছে যে দেশের অভ্যন্তরে উৎপাদিত ও ব্যবহৃত দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে আবগারি শুল্ক বলা হয়। কি? দেশের অভ্যন্তরে। মনে করো যে আমাদের বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা দেশের মধ্যে যে সকল দ্রব্য উৎপাদিত হয় এবং ব্যবহৃত হয়, এই দ্রব্যের উপর যে কর ধার্য করা হয় তাকে বলা হয় মূলত আবগারি শুল্ক। এরপরে খ নম্বর প্রশ্নটা যে বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত। দেখো, বাংলাদেশ সরকার কি যে ব্যয়ের খাত সম্পর্কে বর্ণনা করতে বলতেছে বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে ব্যয়ের বর্ণনা দাও। আচ্ছা, শিক্ষা খাতে বাংলাদেশ সরকার কি কি পর্যায়ে ব্যয় করে থাকে এটার বর্ণনা চাইতেছে। তো আমরা একটু পড়ি। আচ্ছা, বলতেছে যে বাংলাদেশ সরকারের ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত হলো শিক্ষা। দেখো, শিক্ষা হচ্ছে কি এমন একটা খাত বাংলাদেশ ব্যয়ের, সেটা হচ্ছে কি অলাভজনক একটা খাত। দেখো, অনেকগুলো খাত আছে যেখান থেকে কিছু ব্যয় করলে অনেক সময় কি লাভ আসে, কিন্তু শিক্ষা হচ্ছে কি অলাভজনক একটি খাত। কিন্তু আমাদের দেখো বলতেছে যে শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে দেশকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে বাংলাদেশকে সাম্প্রতিককালে এই খাতে প্রচুর টাকা ব্যয় করতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার জন্য অনুদান, উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষা বিস্তারের নতুন নতুন কার্যক্রমে যথেষ্ট ব্যয় বৃদ্ধি পেয়েছে। এছাড়াও উপ আনুষ্ঠানিক শিক্ষার জন্য সরকার উল্লেখযোগ্য পরিমাণ কি করে থাকে? ব্যয় করে থাকে। ঠিক আছে, এরপরে আমাদের গ নম্বর কোশ্চেনটা। গ নম্বর বলতেছে যে প্রতিষ্ঠানের ঋণদান কার্যক্রম ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে প্রতিষ্ঠান বলতে বোঝাইতেছে গ্রামীণ ব্যাংক। কি? গ্রামীণ ব্যাংক যেহেতু বিনা জামানতে ঋণ দিয়ে প্রদান করছে, তাহলে এই প্রতিষ্ঠান হচ্ছে কি গ্রামীণ ব্যাংক। তো এই গ্রামীণ ব্যাংকের ঋণদান কার্যক্রম ব্যাখ্যা করতে বলতেছে। আচ্ছা, বলতেছে দেখো উদ্দীপকের প্রতিষ্ঠানটি হলো গ্রামীণ ব্যাংক। কি? গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বর্ণনা করা হলো। বলতেছে গ্রামীণ ব্যাংক একটি ব্যতিক্রমধর্মী ব্যাংক হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। কি? ব্যতিক্রমধর্মী ব্যাংক। আচ্ছা দেখো, অন্য ব্যাংক কি করে থাকে? ঋণ প্রদানের ক্ষেত্রে মূলত কোনো সম্পত্তি বন্ধক রাখে, কিন্তু এইখানে এই গ্রামীণ ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের সম্পত্তি বন্ধক রাখে না। এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানের জন্য একটি কি বিশেষ অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান। ক্ষুদ্র ঋণ প্রদানকারী ব্যাংক হিসেবে এটি পরিচিত। আচ্ছা, ক্ষুদ্র ঋণ, দেখো যে বেশি পরিমাণ টাকা ঋণ দেয় না, এটা হচ্ছে কি ক্ষুদ্র ঋণধারী প্রতিষ্ঠান। বলতেছে যে নাসির উদ্দিন প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পরামর্শ দেন, যা বিনা জামানতে ঋণ সুবিধা প্রদান করে। এরপর ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে একটি ব্যতিক্রম ধর্মী ব্যাংক হিসেবে গ্রামীণ ব্যাংকের যাত্রা শুরু। এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণদানের মাধ্যমে একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। কি বলতেছে? এটি পল্লীর ভূমিহীন নারী ও পুরুষদের ঋণ দিয়ে থাকে। গ্রামীণ মহাজনদের শোষণ থেকে গরিব মানুষকে রক্ষা করার মহান ব্রত নিয়ে এই ব্যাংকের যাত্রা শুরু হয়। এই ব্যাংক গ্রামের বিশাল বেকার জনগোষ্ঠীর জন্য স্বকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখছে। সর্বোপরি দরিদ্র জনগোষ্ঠীকে জামানত ছাড়া, দেখো জামানত ছাড়া ঋণ দিয়ে ব্যাংকটি দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে। কি বললাম? অন্য ব্যাংকের ক্ষেত্রে কি অন্য ব্যাংকের ক্ষেত্রে যদি কি তুমি ঋণ নিতে চাও সেক্ষেত্রে কিছু বন্ধক রাখতে হয় অথবা জামানত রাখতে হয়, কিন্তু এই গ্রামীণ ব্যাংক
কি করছে, দরিদ্র জনগোষ্ঠীকে জামানত ছাড়া ঋণ দিয়ে ব্যাংকটি কি করছে, বিভিন্ন দেশে বিদেশে কি করছে, সুনাম কুড়িয়েছে। এরপরে ঘ নম্বর কোশ্চেনটা দেখি। আচ্ছা, ঘ নম্বর প্রশ্ন বলতেছে যে সরকারের ব্যাংক হিসেবে আশিকের বাবার কর্মরত প্রতিষ্ঠানকে মূল্যায়ন করো। কি, সরকারের ব্যাংক। আচ্ছা, বললাম যে সরকারের ব্যাংক মূলত হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় সরকারের ব্যাংক। এখন সরকারের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আশিকের বাবার কর্মরত প্রতিষ্ঠানকে কি বলতেছে, মূল্যায়ন করতে বলতেছে। আচ্ছা, ঘ নম্বর যে সরকারের ব্যাংক হিসেবে আশিকের বাবার কর্মরত প্রতিষ্ঠানটি হলো কি কেন্দ্রীয় ব্যাংক, যা বললাম যে কি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেখো প্রত্যেকটা দেশে আলাদা আলাদা কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, সেটা বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে কি যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক আছে, এই কেন্দ্রীয় ব্যাংকটা আছে বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত। এই ব্যাংক দেশের অর্থবাজার, মুদ্রা ব্যবস্থা, ব্যবসা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণ করে থাকে। দেখো বাংলাদেশের যত প্রকার ব্যাংক আছে সেই কোন ব্যাংকে এই কেন্দ্রীয় ব্যাংক কি করে থাকে, নিয়ন্ত্রণ করে থাকে। অন্য অন্য ব্যাংকে তাদের মূলধনের নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কি করতে হয়, অন্য অন্য ব্যাংক তাদের মূলধনের একটা নির্দিষ্ট অংশকে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে। আচ্ছা, কেন কেন্দ্রীয় ব্যাংক জমা রাখে? দেখো যে কেন্দ্রীয় ব্যাংক এই জমার পরিমাণ হ্রাস বৃদ্ধি করে বাণিজ্যিক ব্যাংকে ঋণ দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। দেখা যাচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক অধিক পরিমাণে ঋণ দিয়ে ফেললো, তো পরবর্তীতে কি দেখা যায়, যে অনেক সময় যে মুদ্রাস্ফীতি দেখা যায়, তো তার জন্য তাদের উপর কি ঋণ দেওয়ার ক্ষমতা নিয়ন্ত্রণ করে দেয়। এবং বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। কি বলতেছি, যে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করতেছে, বাণিজ্যিক ব্যাংকগুলো আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়। তখন কি করে, দেখো তখন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সংকটের হাত থেকে রক্ষা করে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এ ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে। কি বলতেছে, এ ব্যাংক সুদ ছাড়া সরকারের অর্থ জমা রাখে, প্রয়োজন বোধে সরকারকে ঋণ এবং আর্থিক ব্যাপারে পরামর্শ দান করে। দেখো উদ্দীপকের আশিকের বাবা একটি সরকারি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিষ্ঠানটি এক পর্যায়ে ঋণ প্রদান করে না, তবে সরকারের যাবতীয় দায়ভার মিটিয়ে থাকে, কারণ এই ব্যাংক সরকারের বিভিন্ন বিষয়ে আর্থিক পরামর্শ দান করে। কেন্দ্রীয় ব্যাংকই সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের হিসাব নিকাশ এবং অর্থব্যবস্থার দায়িত্ব পালন করে। কি বলতেছে, অর্থব্যবস্থার দায়িত্ব পালন করে। কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের ব্যাংক ব্যবসা, মুদ্রা ব্যবসা এবং লেনদেন নিয়ন্ত্রণ করে। কি বলতেছে, দেখো কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দেশের ব্যাংক ব্যবসা এবং মুদ্রা ব্যবসা এবং লেনদেন নিয়ন্ত্রণ করে থাকছে। পরিশেষে কি বলা যায়, দেশের আর্থিক প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করাই কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম কি প্রধান কাজ। তো এরই মাধ্যমে আমরা কি এই সৃজনশীল প্রশ্নটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।